আমিষ আর নিরামিষের মধ্যে তফাৎটা কোথায়? জবের ছাতু দিয়ে দইতে মাখিয়ে, যেটাকে বলে করমভি বা করমভ, অনেক রকম চালের নাম হয়, তখনও অনেক রকম চালের নাম হতো। ব্রীহি, সমাধান, আয়ুর বৈ ঘৃতম, মানে ঘি খেলে আয়ু বাড়বে। কিন্তু আমিষ মানে হচ্ছে সংযমহীন ভোজন, যে ভোগ্য বস্তু ত্যাগ করে। মনুসংহিতায় তিনি এটা রাজাদের খারাপ হ্যাবিটের মধ্যে বলেছেন, যে রাজা দুষ্যন্ত শিকার করতে বেরিয়েছেন, তার যে ব্রাহ্মণ সহচর মাধব্য, সে কিন্তু রাজার সঙ্গেই বনের মধ্যে তাঁবুতে বসে পোড়া মাংস খাচ্ছে। ভেজ খাবারটাও কিন্তু আমিষ বলে ধরা হবে। ঘুষ কিন্তু একটা আমিষ খাবার। নমস্কার, মাইথোলজি বাই রেনেসার পডকাস্টের আরও একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আমি রেনেসা আপনাদের সঙ্গে। আজ খুব বিতর্কিত একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এটা কতটা মিথ, কতটা সত্যি, এটা জানার খুবই প্রয়োজন রয়েছে। আচ্ছা, হিন্দু ধর্মে আমিষ খাওয়াটা কি বারণ? মানে মাছ মাংস খেলে কি পাপ হয়? এটা নিয়ে বহু বিতর্ক রয়েছে, কিন্তু শাস্ত্রীয় ব্যাখ্যা কি, আসল সত্যিটা কি, নাকি আমরা যেটা জানি সেটা অর্ধ সত্য, পুরো ইতিহাসটা আমরা জানিই না, সেটা জানাবার জন্যই আজকের এই পডকাস্টের আয়োজন। আর আজকের পডকাস্টে বলবার জন্য যাকে আমি নিয়ে এসেছি, আমার বিশেষ অতিথি, তিনি সুচেতা বন্দ্যোপাধ্যায়, পুরাণ গবেষক। বহুদিন ধরে তিনি পুরাণ নিয়ে কাজ করছেন, একটু প্রচার বিমুখ, প্রচারের আলোয় খুব একটা আসতে চান না, তাই তাকে নিয়ে আসার জন্য আমাদের অনেক কসরত করতে হয়েছে। তো আসুন, স্বাগত জানাই অত্যন্ত গুণী একজন মানুষকে, সুচেতা বন্দ্যোপাধ্যায়। নমস্কার, কেমন আছেন? ভালো ভালো থাকার চেষ্টা করাই তো উচিত। জীবনটা চলাই জীবন, চড়াই বেতি। আজকের পডকাস্টের আমার প্রথম প্রশ্ন, আমিষ খাওয়া কি পাপ? এটা নিয়ে এখন রীতিমতো তোলপাড় চলছে। বাঙালিরা মাছ মাংস খায় বলে তাদেরকে অনেকে একটু হেয় করার যে মানে ব্যাপার, সেটাও দেখা যায়। যদিও বাঙালিরা এখন মন খুলে মাছ মাংস খাচ্ছেন, তাতে কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু তবুও আমার প্রথম প্রশ্ন আপনাকে, যে আমিষ আর নিরামিষের মধ্যে তফাৎটা কোথায়? মানে শাস্ত্রীয় ব্যাখ্যা কী? এবং নিরামিষ খাওয়াটাই তো ভালো, আমরা শুনেছি, ডাক্তাররা বলছে নিরামিষ খাওয়া ভালো, নিরামিষ খেলে আমরা সুস্থ থাকব। প্রাচীন ভারতে একেবারে বেদের সময়, ঋগ্বেদের সময়, তখনও কি এটাই চলতো? হ্যাঁ, নিরামিষ খাবার তো ছিলই, কারণ বৈদিক যুগের মাংস খাওয়া নিয়ে অনেক আলোচনা হয়, কিন্তু বৈদিক যুগের নিরামিষ খাবার নিয়ে আলোচনা কম হয়। দেখে মনে হয় বৈদিক যুগে শুধু মাংসই খাওয়া হতো, ব্যাপারটা কিন্তু তা নয়। যজ্ঞে তখন তো খাবার প্রসঙ্গ বেদে যা আসছে সবই যজ্ঞে আহুতি হিসেবে বা যজ্ঞে দেবতাকে যা নিবেদন করা হচ্ছে সেই হিসেবে। এবং সেখানে আমি উল্লেখ করব যে তখন আমাদের প্রধান খাদ্যশস্য ছিল যব, এবং যবের ছাতু, ভাজা যবের ছাতু, যাকে বলা হয় ধানা। সেই ধানা যবের ছাতু দিয়ে দইতে মাখিয়ে, যেটাকে বলে করমভি বা করমভ, যেখান থেকে আজকের দিনে দধিকর্মা, দধিকরম্ব শব্দটা আসছে, সেটার প্রাচীন সূত্র কিন্তু বেদের ওই করমভি, যে দই দিয়ে ছাতু মাখিয়ে একটা খাবার। এছাড়া তখন ছিল পুরোডাস। পুরোডাস হচ্ছে ছাতু দিয়ে তৈরি পিঠের মতন জিনিস। পিঠে ঠিক বলবো না, কেন পুরোডাস মিষ্টি হতো না, পুরোডাস ইডলির মতন, মানে এমনি খাবার। আর সেই পুরোডাসে যদি মধু দেওয়া হতো, তাহলে সেইটা হচ্ছে আমাদের দেশের ওল্ডেস্ট মিষ্টি, যে মধু ঢালা জবের পিঠে, তাকে বলা হয় অপুপ। এই সব জিনিসপত্র, পুরোডাস, অপুপ, ধানা, করমভি, এগুলো তো নিরামিষ, মানে ভেজিটেরিয়ান খাবার। এবং এইগুলোই তখন কিন্তু এমনকি ইন্দ্রকেও যজ্ঞে নিবেদন করা হচ্ছে। এবং আমাদের দেশে তারপরে যখন ধানের প্রসঙ্গ আসছে, চালের প্রসঙ্গ আসছে, অনেক রকম চাল, এখন যেমন অনেক রকম চালের নাম হয়, তখনও অনেক রকম চালের নাম হতো। ব্রীহি, সমাধান, নিবার ধান, এরকম অনেক রকম ধান হতো। এবং সেই ধানের নানান রকম পদ দেবতাকে দেওয়া হতো। যেমন কোনো দেবতাকে, মিত্র, বরুণ, এরকম দেবতাকে হয়তো ব্রীহি ধানের ভাত রান্না করে দেওয়া হলো, কোনো দেবতাকে হয়তো শ্যামা ধানের ভাত রান্না করে দেওয়া হলো। এবং বেদে যে রুদ্র, মানে শিবের যে ওল্ডেস্ট ফর্ম, বেদে যে রুদ্রের কথা আছে, তাকে বলা হচ্ছে যে ধান, জব, ডাল মিশিয়ে একটা খিচুড়ি বানিয়ে দিতে হচ্ছে। তার মানে দাঁড়ালো, জব তখন আমাদের, যাকে আজকে আমরা মিলেট বলছি, সেই মিলেট, হ্যাঁ, মিলেট আমাদের তখনকার থেকে। এবং
খিচুড়ি, ওল্ডেস্ট খিচুড়ির ফর্ম কিন্তু ওইটাই, যে ওরকম মানে ধান মানে চাল জব ডাল সব একসঙ্গে মিলিয়ে একটা রান্না বানিয়ে সেটা দেবতাকে দেওয়া হচ্ছে। তার মানে দাঁড়ালো যে নিরামিষ খাবার আমাদের তখনকার দিনে বেশ ভালো রকম ছিল। এবং তার সঙ্গে কি ছিল, তার সঙ্গে ছিল দুধ, মানে ডেয়ারি প্রোডাক্ট যাকে বলে, দুধ দই এবং দুধ এবং ভাত। মানে আমরা যেমন অন্নদামঙ্গলে বলছে না যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, সেটা কিন্তু শুধু অন্নদামঙ্গলের বা 18th সেঞ্চুরির কনসেপ্ট না, সেটা আমাদের দেশের 5000 বছর আগের কনসেপ্ট, যে ভাত তো দুধ দিয়েই খায়। এমনকি পাণিনির সূত্র ব্যাখ্যাতেও বলা হচ্ছে সেই দুধটা কিসের হতো? এটা একটা খুব জরুরি ব্যাপার, দুধ হচ্ছে গরুর দুধ। এবং এটার খুব ভালো মানে একটা ব্যাখ্যা পাওয়া যায় যে মহাভারতের সময়, মহাভারতের শ্লোকে পাওয়া যাচ্ছে যে তার আগে ঋগ্বেদেও পাওয়া যাচ্ছে যে গরুর দুধ হচ্ছে সর্বোত্তম দুধ, গরুর দুধ হচ্ছে অমৃত, গরুর গোব্য ঘৃত হচ্ছে অমৃত। মানে ঘি সম্পর্কে বলা হচ্ছে আয়ুর বৈ ঘৃতম, মানে ঘি খেলে আয়ু বাড়বে, যেটা এখন রিফাইন্ড অয়েলের যুগে আবার নতুন করে শেখাতে হচ্ছে যে আয়ুর। এখনো তো বলছে যে ঘি, হ্যাঁ এখন আবার নতুন করে ফেরত আসছে যে ঘি খান। এদিকে ডাক্তাররা বলছে, এক সময় বলছিলেন যে ঘি খাবেন না, কিন্তু এখন আবার বলছেন। তো তখন আমাদের দেশে বলা হতো আয়ুর বৈ ঘৃতম, এবং সেই ঘিয়ের অনেক রকম ভ্যারাইটি থাকতো, একটু নবনীত মানে প্রায় মাখনের মতন ঘি, সেটা আপনার গর্ভবতী মহিলাদের জন্য ভালো। গলিত মানে একদম গলে যাওয়া, তেলের মতন গলে যাওয়া ঘি যাকে বলা হতো আর্য। আর্য মানে সেটা হচ্ছে আপনার যজ্ঞে আহুতি দেওয়ার সময় যে গলে যাওয়া ঘিটা দেওয়া হয় সেইটা হচ্ছে আর্য। তো এই সব মিলিয়ে ঘি হচ্ছে আয়ুর বৈ ঘৃতম। হ্যাঁ, এই ফলে আমাদের এগুলোই খাবার। এবং ভাত তো দুধ দিয়েই খায়। ভাত তখনও ছিল। হ্যাঁ, এবং এখন আপনারা নিশ্চয়ই জানেন যে এই পৈতের সময় একটা চড়ু বানানো হয় নবব্রহ্মচারীর জন্য, একটা কিরম ভাত সেদ্ধ করে তার উপর একটা দুধ ঢেলে। খেতে খুব ভালো হয় না বলে আমার ধারণা, কোনো ব্রহ্মচারী খেতে চায় না। কিন্তু চড়ু মানে কিন্তু ঠিক ওরকম নয়, চড়ু মানে কিন্তু ভাত, মানে একেবারে ঝরঝরে সেদ্ধ করা ভাত। কোথায় বলা হচ্ছে? সব থেকে আগে বলা হচ্ছে ঐতরেয় ব্রাহ্মণের মতন খুব প্রাচীন একটা গ্রন্থে, মানে অতি খ্রিস্টপূর্বকালের একটা গ্রন্থে, যে ভাত মানে একেবারে প্রপারলি বয়েলড রাইস, সেটা হচ্ছে চড়ু। তার উপর দুধটা ঢেলে দেওয়া হবে, মানে পিণ্ড পাকিয়ে দেওয়ার মতন নয় ব্যাপারটা। আচ্ছা, হ্যাঁ, ভাত, ভাতে ঘি এবং দুধ, এটাই আমাদের স্টেপল ফুড। এবং তার সঙ্গে আমরা সিন্ধু সভ্যতার কাল থেকে যদি হিসেব করি এবং বৈদিক যুগ পর্যন্ত, যদিও বৈদিক সভ্যতায় সিন্ধু সভ্যতার পরে এসেও গম পরে এসছে অনেকটা পরে, কিন্তু জব আর ধানের কথা যেমন বলছি, অন্তত 9 রকম ডাল আমরা খেতে জানতাম। 9 রকম? মানে সেটা মুগ, মুসুর, অড়হর, সব রকম, ছোলা থেকেই ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং সিন্ধু সভ্যতার যে মানে প্রত্ন খননের জায়গা, সেখানে তো ডাল মানে রীতিমতো পাওয়া গেছে, শুধু না মানে প্রায় ব্যবহার করা যায় এমন অবস্থায় পাওয়া গেছে। আচ্ছা, হ্যাঁ, মানে চাইলে রান্না করা যায়, যদিও 5000 বছরের পুরনো বা 6000 বছরের পুরনো, কিন্তু সেই ডাল, 9 রকম ডাল আমরা খেতে জানতাম। আমরা অনেক রকমের সবজি খেতে জানতাম। রান্নায় আমরা নুন দিতে অনেক পরে শিখেছি, কিন্তু অনেক মশলা ব্যবহার করতে জানতাম। মানে আমরা নুন ছাড়া খেতাম আগে। হ্যাঁ, নুন দেওয়ার, রান্নায় নুন দেওয়ার, মানে যেটাকে বলে এখন যে গুঁড়ো নুন আমরা টপাস করে রান্নায় দিয়ে দিই, সেই প্রয়োগটা অনেক পরে এসছে। তাহলে খেতাম কি আমরা নুন ছাড়া? প্রথমে আমরা নুন ছাড়াই খেতাম। এই যে ধানা বললাম বা এগুলো খাবারগুলো বেশিরভাগই একটু মিষ্টির দিকে ছিল, দুধ দই যাই হোক। নুনের আবিষ্কার হয়নি তখন। নুন তৈরি করা, ওইভাবে তৈরি করা যেত না। কিন্তু আমাদের পিপলি, আদা, এই ধরনের মশলা ব্যবহার ছিল। লঙ্কা আমাদের দেশের জিনিস নয়, পরে এসছে, কিন্তু আমরা মরিচ ব্যবহার করতে জানতাম। ফলে আমরা নিরামিষ অনেক খাবার খেতে জানতাম। এবং ডাল সম্পর্কে একটা কথা বলি, মাসকলাইয়ের ডাল যাকে বলে, যেটা এখন ডাল মাখনিতে ব্যবহার হয়, গোটা বিউলির ডাল, উপনিষদে পাওয়া যাচ্ছে। এবং সেটা তখন গরিবদের খাবার ছিল। বলছে সেদ্ধ ডাল, শুধু সেদ্ধ ডাল, মানে এখনের মতো মশলা টশলা দিয়ে না, গরিব লোকেরা খেত। কুল মাসও বলা হতো, মানে কুৎসিত মাস, মানে কালো কালো ডাল শুধু সেদ্ধ করে গরিবরা খাচ্ছে। এখন একটা রেস্টুরেন্টে আপনি ডাল মাখানির ডিশের প্রাইস চিন্তা করে দেখুন। কিন্তু তখন লোকে ওই ডালটা ওরকমভাবে খেত, গরিবের খাবার ছিল। কিন্তু সেই ডাল বড় লোকের খাবার হলো। উপনিষদের জায়গা থেকে যখন মহাভারত পর্যন্ত আসছে,
বিশাল বড় যজ্ঞ হচ্ছে, শয়ে শয়ে হাজারে হাজারে ব্রাহ্মণ খাচ্ছে, এইরকম একটা জায়গায় আমাদের পুরাকালের একজন রাজা ছিলেন রন্তিদেব, তার বাড়িতে প্রচুর মাংস পশু বলি হয়েছে, কিন্তু তাতেও মাংস কম পড়ে গেছে। তখন পাচক ঠাকুরেরা এসে ব্রাহ্মণদের বলছেন ডালও খুব পুষ্টিকর, আপনারা বাকিটা ডাল দিয়ে খেয়ে নিন আজকে। এবং ডাল দিয়ে খাওয়া হচ্ছে, নানান রকম সবজি দিয়ে পোলাওয়ের মতন ভাত রান্না হচ্ছে, মাংস দিয়ে হচ্ছে, সেটা হচ্ছে। এক তো তখনকার দিনে যেটা আমি বলতে চাইবো যে প্রচুর লোক এক জায়গায় জড়ো না হলে পশুবধ হতো না, মানে খুব বড় যজ্ঞ হচ্ছে, সেলিব্রেশন, অনেক লোক গেট টুগেদার, সেলিব্রেশন, যজ্ঞ, তা বাদে লোকে এইসবই তো খেত। ফলে নিরামিষ খাবার আমাদের দেশে তো এরকমভাবেই ছিল, আমরা এতখানি নিরামিষ খেতে জানতাম, নিরামিষ বা ভেজ যাই বলি আমরা খেতে জানতাম। এখনকার দিনে এই যে বলা হয় যে আমিষ খাওয়া ডাক্তাররাও বলছেন অনেকেই যে আমিষটা অতটা খাওয়ার দরকার নেই, শাস্ত্র মানে হিন্দু শাস্ত্র অনুযায়ী মাংস খাওয়া কি পাপ? না, পাপ নয়, কিন্তু এই যে আমি আপনাকে বললাম যে এই যে আমাদের স্টেপল ফুড, তার মধ্যে নেহাত গেট টুগেদার ছাড়া এই এত এত মাংস তখন মানে একটা গোটা মানে ধরুন পাঁঠা কেটে এনে বাড়ির 3-4টে লোক তো আর খেয়ে নিতে পারবে না, না? মানে আজ আমার মাংস খেতে ইচ্ছা হচ্ছে, আমি খাবো, আমি তরকারি খেতে পারি না তাই মাংস খাবো, এই ব্যাপারটা ছিল না। না, আমাদের আয়ুর্বেদে একটা ব্যাপার আছে, মাংস ভোজন একটা জিনিস আর বৃথা মাংস ভোজন একটা জিনিস। মানে সকালবেলা উঠে আমার মনে হলো যে আজকে আমার 3 বেলাই মাংস খেতে ইচ্ছে করছে, এইরকম নিদান আমাদের আয়ুর্বেদও দেয় না, তখনকার দিনে শাস্ত্রও দিত না। মানে মাংস খেতে পারা যাবে, মাংস খাওয়া পাপ নয়। প্রথমত সেই মাংস দেবতাকে নিবেদন করে খেতে হবে, পুরো মানে যতজন উপস্থিত আছেন সবাইকে ভাগ দিয়ে খেতে হবে এবং পরিমিত খেতে হবে, মানে অসংযত মানে গাদা গাদা মাংস খাওয়ার কোনো ব্যাপার তখনকার দিনে ছিল না। আর মাংস অতিরিক্ত খাওয়া তো এখনও ডাক্তাররা বলছেন ভালো না, তখনও আমাদের দেশের যারা বৈদ্য ছিলেন তারাও বলেছেন ভালো না, অতিরিক্ত তো কোনোটাই ভালো না। আমাদের বাংলায় বিশেষ করে শাক্ত ধর্মে আমরা দেবীর পুজোয় মাংস বলি হিসাবে দিই, পশু বলি দিই এবং মাংস দিই। তাই আমাদের এই রিজিয়নটায় বাংলা, বিহার, উড়িষ্যা এবং আসাম, এই জায়গাটায় মাংসটা অনেক বেশি প্রচলিত। কিন্তু নর্থ ইন্ডিয়া, উত্তর ভারতে মাংস সেইভাবে নেই, মানে নিরামিষাশী বেশি, ভেজিটেরিয়ান যাকে বলা হয়। আমার মনে হয় এই ট্রেন্ডটা না খুব বেশি দিনের নয়, বোধহয় 1000 বছরের হবে। 1000 বছর মাত্র? হ্যাঁ, কেননা আমাদের দেশের ক্ষত্রিয় রাজারা মাংস খেতে জানতেন, তারা যখন শিকার করতে জানতেন তখন মাংস খেতেও জানতেন। ঋগ্বেদের সময় থেকে? ঋগ্বেদের সময় থেকে পশু যাগ, পশু মানে যজ্ঞে পশু বলি বা অশ্বমেধ যজ্ঞে ঘোড়ার মাংস দেওয়া, এই ধরনের জিনিস তো মানে আপনারা নিজেরাও অনেক পড়েছেন, রামায়ণে আছে, মহাভারতে আছে। যে খাওয়ার কি প্রমাণ রয়েছে? হ্যাঁ, অবশ্যই সেই মাংসের প্রসাদটা তো খেতে হবে, দেবতা তো খেলেন, যা খেলেন আহুতি পেলেন, তার প্রসাদটা তো সবাই খাবেন, এবং সেই সবাই মানে কিন্তু কয়েকশো লোক, সবার ভাগে 1 টুকরো 2 টুকরো করেই হয়তো জুটলো, কিন্তু তারা সেই প্রসাদটা তারা ওইভাবেই পেতেন। যেমন এখন বলির পাঁঠা, কালীঘাটের বলির পাঁঠা আপনি প্রসাদ হিসেবে পাচ্ছেন, খানিকটা নিয়ে এলেন, পেঁয়াজ রসুন ছাড়া রান্না করছেন। আমরা বাঙালির একটা খুব ভালো টার্ম ইউজ করি, কচি পাঁঠা নিরামিষ তরকারি বা নিরামিষ ঝোল, হ্যাঁ, যেটা পেঁয়াজ রসুন ছাড়া রান্না হয়। তা তখনকার দিনেও ওরকম যজ্ঞে আহুতি দিয়ে একটা খুব সাত্ত্বিক প্রসেসে রান্না করে সবাইকে দেওয়া হতো, মানে একা প্রচুর খেয়ে নেওয়ার ব্যবস্থা তখনও ছিল না। কিন্তু আমার খুব বুঝতে ইচ্ছে করছে আমিষ আর নিরামিষের শাস্ত্রীয় ব্যাখ্যাটা কি? এখানে একটা খুব মানে খুব মজার হয় যে আমাদের বাংলায় আমিষ মানে ননভেজ আর নিরামিষ মানে ভেজ, ব্যাপারটা খুব অতি সরলীকরণ, কেননা ব্যাপারটা ঠিক এতটা সহজও আবার নয়। হ্যাঁ, আমিষ শব্দ প্রথম যদি আমি ধরি প্রাচীনতম উদাহরণ আমিষ শব্দের ঋগ্বেদে আমরা পাচ্ছি, এবং আমিষ শব্দ ঋগ্বেদে যেখানে আছে সেখানে মানে আমিষ বলতে কাঁচা মাংস বোঝাচ্ছে, আমও মানে কাঁচা এবং আমিষ হচ্ছে কাঁচা মাংস, এবং সেক্ষেত্রে আমিষ মানে মাংস, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু তারপরে ধীরে ধীরে আমিষ শব্দের একটা মানে ব্যাপক অর্থ তৈরি হয়েছে সারা ভারতে, এবং সেই ব্যাপক অর্থটা কি না, হ্যাঁ অবশ্যই আমিষ মানে মাংস, কিন্তু আমিষ মানে হচ্ছে সংযমহীন ভোজন, অতিরিক্ত ভোগ্য বস্তু, এই সব বোঝাতেই আমিষ। মানে আমি বলছি সবথেকে বড় উদাহরণ হচ্ছে রামায়ণে আছে যে রামচন্দ্র বনে যাচ্ছেন, তার আগে ঘোষণা করছেন যে আমি কন্দমূল খেয়ে আমিষ ত্যাগ করে বনে বাস করব 14 বছর।
এবং তারপরে তাই নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে। নর্থ ইন্ডিয়া বলছে আমাদের রাম ভেজিটেরিয়ান ছিলেন, আমাদের এখানকার পণ্ডিতরা বলছেন না, ক্ষত্রিয় রাজা খামোকা ভেজিটেরিয়ান হতে যাবেন কেন। এবার ঘটনা হচ্ছে চিত্রকূটে গিয়ে রামচন্দ্র একটা হরিণ মেরেছিলেন তার গৃহপ্রবেশের যজ্ঞে দেওয়ার জন্য, অবশ্যই তার মাংস পোড়া উনি খেয়েও ছিলেন। এবার এই আমিষ শব্দটাকে, রামায়ণে যে আমিষ শব্দটা আছে সেটাকে টিকাকাররা ব্যাখ্যা করলেন যে ভোগ্য বস্তু ত্যাগ করে, বা রাজবাড়ির পাচকরা যেভাবে রিচ একটা রান্না করে সার্ভ করে সেরকমটা উনি খাচ্ছেন না, বনে যেমনটি পাওয়া যাবে, এইটাকে বলে আমিষ ত্যাগ করা। মানে সেটা মাছ মাংস ত্যাগ করা নয়। আবার সেই রামকেই যখন হনুমান সীতাকে বলতে যাচ্ছেন রাম কেমন আছে, তিনি বলছেন যে সীতার বিরহে রাম মাংস ভোজন করেন না, এতটাই দুঃখে তিনি আছেন, এটা বোঝাবার জন্যে। অথচ আমাদের দেশের ক্ষত্রিয় রাজাদের মধ্যে মৃগয়া একটা খুব বড় শখের মধ্যে পড়ে। আমাদের মনু মহারাজ মনু সংহিতায় তিনি এটা মৃগয়াকে রাজাদের ব্যসন বলেছেন, মানে রাজাদের খারাপ হ্যাবিটের মধ্যে বলেছেন, কেননা তাতে অতিরিক্ত পশুবধ হয়। আবার কালিদাসের অভিজ্ঞান শকুন্তলাতে আপনার মৃগয়ার গুড হ্যাবিট, যে মৃগয়া একটা খুব ভালো ব্যায়াম, এই নিয়ে রাজারা তর্ক বিতর্কও করছেন। তা মৃগয়ায় যে পশু মারা হতো সেটা তো খাওয়ার জন্যই মারা হতো। এবং শকুন্তলাতেও যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে রাজা দুষ্যন্ত শিকার করতে বেরিয়েছেন, তার যে ব্রাহ্মণ সহচর মাধব্য, সে কিন্তু রাজার সঙ্গেই বনের মধ্যে তাঁবুতে বসে পোড়া মাংস খাচ্ছে। তার মানে খেত লোকে, কিন্তু সেখানেও একটা সংযম বজায় রাখতে হবে। আমিষ মানে হচ্ছে সংযমের বাইরে যে ভোগ্য বস্তু, সেটা হচ্ছে আমিষ। এবার সেই আমিষ কি শুধু মাংস? না, ব্যাপক অর্থ যখন হচ্ছে, যখন 4th 5th সেঞ্চুরি নাগাদ অমর কোষের মতন ডিকশনারি, সংস্কৃতের ডিকশনারি ওয়ার্ক হচ্ছে, সেই সময় দেখা যাচ্ছে আমিষের আবার একটা অন্য অর্থ আছে ভোগ্যবস্তুর চরম বোঝাবার জন্য। যেমন সুকুমার রায় বলেছেন না, ঘুষ খায় মহাজনে, সুদ খায় দারোগায়। ঘটনা হচ্ছে এই ঘুষ কিন্তু একটা আমিষ খাবার। মানে ঘুষ আমিষ? হ্যাঁ, ঘুষ কিন্তু একটা আমিষ খাবার। তাতেই আপনি প্যারামিটারটা বুঝবেন যে কতখানি মানে আনলিমিটেড ভোগের জায়গা তৈরি হলে আমিষের ব্যাপকার্থটা কিন্তু এটাই। কিন্তু সংযত মাংসাহার কখনোই আমিষ নয়। যেমন নিরামিষ যে ভেজিটেরিয়ান আমরা বলছি, ধরুন আমি একজন পিওর ভেজিটেরিয়ান মানুষ, এখানে আপনারা সবাই মাছ মাংস খান, এবার সকালবেলা থেকে আপনারা অভুক্ত বসে আছেন, আমি দেবতাকে নিবেদন করলাম না, কিছু করলাম না, হঠাৎ এক দিস্তা লুচি কাউকে অফারও করলাম না আপনাদের, প্রচুর মানে একদম যাকে বলে গোগ্রাসে খেতে লাগলাম, এবং আপনারা আমার সামনে মুখ শুকনো করে বসেই আছেন, তখন আমার ওই নিরামিষ মানে সো কল্ড নিরামিষ ভেজ খাবারটাও কিন্তু আমিষ বলে ধরা হবে। কারণ সেখানে একটা অসংযত ভোগের ব্যাপার আছে। অসংযত যে কোনো ভোগ কিন্তু আমিষ। মানে আমিষ কিন্তু কাঁচা মাংস থেকে উত্তীর্ণ হতে হতে অর্থটা কিন্তু শাস্ত্রীয়ভাবে অসংযত ভোগের জায়গায় এসে পৌঁছেছে। শিব ভক্তরা কি আমিষ খেতে পারেন? এটা কি তাদের জন্য বৈধ? এবং শাক্তরা, সেখানে তো পশু বলি দিতেই হয়। হ্যাঁ, শিব ভক্তরাও খেতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, বা শাস্ত্রীয় কোনো নিষেধও নেই। শাক্তরা যেমন বলি দিয়ে খান, শিব ভক্তদের সরাসরি বলি বা শিব মন্দিরে বলি হয় না, কিন্তু খাওয়ার ক্ষেত্রে কোনো নিষেধ নেই। ওই যে বললাম, সংযত মাংসাহারে কোনো নিষেধ নেই। কিন্তু বৈষ্ণবরা কেন তাহলে এড়িয়ে চলেন? বৈষ্ণবদের অহিংসা ধর্মের যে জায়গাটা সেটা একটু অন্যরকম, মানে ওদের কিন্তু আমি নিজে দেখেছি, নবদ্বীপের বৈষ্ণবদেরকেও দেখেছি, তারা মাংসটা এড়িয়ে চলেন, ডিমটা এড়িয়ে চলেন, কিন্তু মাছটা এড়িয়ে চলেন না। এবং মাছ যে যখন তখন খাওয়া যায় তার জন্য একটা খুব ভালো গল্প আছে, এবং সেটা একেবারে যজুর্বেদের কালের গল্প, যে মাছ এমন একটা প্রোটিন যেটা যখন তখন খাওয়া যায়। বেদের লোকেরাও বোধহয় জানতেন, পরে একটা সময় মাছে ভাতে বাঙালি হবে আর কি। যজুর্বেদের টাইমে, ঋগ্বেদের টাইমে মাছ ধরার উল্লেখ আছে, যদিও মাছ খাওয়ার উল্লেখ অতটা নেই, কিন্তু যজুর্বেদের টাইমে দেখা যাচ্ছে একটা গল্প তৈরি হলো যে অগ্নি দেবতা, যিনি এইসব আহুতি নিয়ে গিয়ে দেবতাদের দেন, তার একসময় ভীষণ বোর লাগতে শুরু করলো, যে ধুর বাবা, এই এক কাজ করে করে আমার আর ভালো লাগছে না। তাই জন্য তিনি বললেন, আমি আর এই আহুতি টাহুতি নিতে পারবো না, তোমরা যা পারো নিজেরা করো, বলে তিনি জলের তলায় লুকিয়ে বসে রইলেন। এবার জলের তলায় লুকিয়ে অগ্নিদেবতা বসে আছেন এবং দেবতারা তাকে খুঁজে বেড়াচ্ছেন। এই অবস্থায় জলের মাছেরা খবরটা ফাঁস করে দিল দেবতাদের কাছে যে অগ্নি এখানে লুকিয়ে আছেন। তখন অগ্নি ভীষণ রেগে গেলেন, রেগে গিয়ে তিনি মাছেদের শাপ দিলেন, অভিশাপ দিলেন যে এবার থেকে লোকে তোমাদেরকে যখন তখন ধরবে আর যখন তখন খাবে।
এবং এইরকম সেম একটা গল্প মহাভারতেও আছে, যজুর্বেদের গল্পই আছে, মহাভারতেও আছে। ফলে মাছ নিয়ে বোধহয় শুধু বাঙালি ব্রাহ্মণরা বা বাঙালিরা তো বৈষ্ণবরা তো নয়, আমাদের ভারতের অন্য অনেক জায়গায় আছে, যেমন গোয়ার সারস্বত ব্রাহ্মণরা মাছ খায়, কাশ্মীরি পণ্ডিতরা মাছ মাংস সবই খান, শুধু বাঙালিদের কেন দোষ দেওয়া? না তাহলে মাংস খাওয়াটাকে একটা একটু কি বলবো, একটা খারাপভাবে দেখা হয় বা প্রেজেন্ট করা হয় কেন সমগ্র ভারতে? সমগ্র ভারতে আসলে আমার নিজের মনে হয়, ওই যে বলছিলাম, ব্যাপারটা 1000 বছরের বেশি পুরনো হবে না। কারণ আমাদের এখানে যখন শাসন পাল্টালো আর কি 1000 বছর আগে, বা 1100-1200 সাল নাগাদ, 800-900 বছর আগে, সেই সময় যারা এখানে শাসক হয়ে বাইরে থেকে এলেন, তারা তো ডাল ভাত সবজির দেশের লোক নন, তারা প্রচুর মাংস খান এবং খেতেন। এই যে অত্যধিক পশুবধ, আর তারা সকলেই বিধর্মী, এই ভাবনা থেকে না উত্তর ভারত সব থেকে বেশি সেটা সহ্যও করেছে আর দেখেওছে যে এই অতিরিক্ত পশুবধকারী যে এই যে একটা কমিউনিটি, এদের থেকে আমাদের নিজেদেরকে আলাদা করে দেখতে হবে। বোধহয় সেই জন্যেই প্রথমে উত্তর ভারত এসে নন ভেজিটেরিয়ান হওয়ার যে ভাবনাটাকে, সেটাকে দোষের ভাবতে শুরু করেছে, কিছুই না ওদের থেকে আলাদা হওয়ার জন্য। কেননা আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, একাদশ-দ্বাদশ শতাব্দীতে আমাদের উত্তর ভারতে নল রাজার নামে চলে। নল রাজা খুব ভালো শেফ ছিলেন বলে জানা যায়, পাচক। হ্যাঁ, পাচক ছিলেন। তো আমি মাস্টার শেফই বলবো, কেন নল রাজার যত কীর্তি বলা আছে রান্নার সম্পর্কে। যাই হোক, সেই নল রাজার নামে চলে উত্তর ভারতে একটা পাকদর্পণ নামে একটা বই আছে। তো সেই পাকদর্পণে মাংস নিয়ে কথা বলা আছে। তার মানে দ্বাদশ শতাব্দী পর্যন্ত আমাদের উত্তর ভারত অঞ্চলেও মাংস খাওয়া বারণ ছিল না, কিন্তু মাংসর কথা খানিক বলেই পাকদর্পণ এত ভেজিটেরিয়ান খাবারের কথা বলেছে, তাতে বোঝাও যাচ্ছে যে আস্তে আস্তে উত্তর ভারতে মাংস আছে, কিন্তু লোকে আস্তে আস্তে নিরামিষ খাবারের দিকে ঝুঁকছে। এবং ওই একই সময় দক্ষিণ ভারতে কিন্তু অতটা হচ্ছে না। দক্ষিণ ভারতে তখন যে সব রান্নাবান্নার কথা আলোচনা হচ্ছে, সেখানে মাছের টক পর্যন্ত পাওয়া যাচ্ছে, বা মাংস স্টাফ করে কিছু একটা বানানো হচ্ছে, সেরকমও পাওয়া যাচ্ছে। কিন্তু উত্তর ভারত কিন্তু আসলে বৈদেশিক আক্রমণের শিকার হতে গিয়ে নিজেদের ফুড হ্যাবিট চেঞ্জ করে ফেলেছে। বোধহয় বাস্তুতন্ত্র রক্ষা করার জন্য চেঞ্জ করে ফেলেছে, কেননা সকলে মিলে তখন পশু বধ করতে শুরু করলে আমাদের উত্তর ভারতে আর কিছু পড়ে থাকতো বলে আমার তো মনে হয় না। আমাদের শাস্ত্রে ডিমের ব্যাখ্যা কি? মানে ডিম কি আমিষ না নিরামিষ? ডিম নাকি খাওয়া হতো? এটাও তো একটা বড় না, প্রশ্ন। ডিম খাওয়া হতো। ডিম খাওয়া হতো উল্লেখটা যদিও আমাদের রামায়ণ মহাভারতে চট করে পাওয়া যাবে না, কিন্তু আমাদের খ্রিস্টীয় প্রথম শতাব্দীতেই একটা খুব ভালো আয়ুর্বেদের বই লেখা হয়েছিল, তার নাম চরক সংহিতা। এবং চরক সংহিতায় ডিমকে আমিষ শুধু না, মাংস অধ্যায়ের মধ্যে ফেলা হয়েছে, কেননা শরীরের অংশ তো, কাজে ওটাও এক ধরনের মাংস আর কি। এবং চরক সংহিতায় অনেক রকম মাংসের কথা হচ্ছে, এবং সেখানে ময়ূরের, মুরগির, হাঁসের, কোয়েলের ডিমের কথাও হচ্ছে। এবং সেগুলোকে বলবর্ধক, স্বাস্থ্যবর্ধক, রোগনাশক, রোগীদেরকে খাওয়াতে হবে, এরকম একটা কথা বলা হচ্ছে। মানে অসুস্থ মানুষ, যক্ষা রোগী, যাদের প্রোটিনের বেশি দরকার, তাদেরকে ডিম খাওয়ানোর কথা হচ্ছে। মানে সাধারণ মানুষের জন্য এটা না, খুব সাধারণ মানুষ প্রচুর ডিম খেতেন বলে আমার মনে হয় না। কেননা ডিম নিয়ে যেরকম ছুঁত মারবো, আমি আমার ছোটোবেলাতেও আমার মানে বাড়িতে দেখেছি যে মুরগির ডিম আসলে আলাদা জায়গায় সেদ্ধ করা হবে, মুরগির ডিম ঢুকবে না। আর এটা তো আমাদের ব্রাহ্মণ বাড়িতে একটা ছিল, আমি তো দেখেছি। নারায়ণশিলা থাকলে বিশেষ করে, না হলেও মানে ওই সংস্কারটা থেকে যেত যে মুরগির ডিম ঢুকবে না, মুরগির মাংস ঢুকবে না, পেঁয়াজ রসুন বেশি ঢুকবে না, বা ঢুকবেই না। মানে 20-30 বছরের কালচার যে আমরা, হ্যাঁ, মানে 20-30 বছর আগেও আমি এই জিনিস দেখেছি। কিন্তু মাছ ততদিনে বাড়িতে বাড়িতে ঢুকে গেছে, ওই যজুর্বেদের গল্পের গুণেই বোধহয়, যে মাছ যখন তখন খাওয়া যায়, হাই প্রোটিন। কিন্তু ডিমকে চরক সংহিতা ডিম খেতে বলছে, এবং চরক সংহিতা শুধু ডিম খেতে বলছে না, চরক সংহিতাটা রীতিমতো তালিকা দিচ্ছে মাংসের, কত রকম মাংস সেখানে খাওয়া যাবে। চরক সংহিতায় কিন্তু মুরগির মাংসের কথা আছে। মানে এটা ভাবার কোনো কারণ নেই যে লোকে চিকেন খেতে জানতো না। মুরগির মাংসের কথা আছে, ময়ূরের মাংসের কথা আছে, তিতির পাখির মাংসের কথা আছে, কোয়েলের মাংসের কথা আছে, এবং একই রকমভাবে পায়রা, খরগোশ, চড়াই পাখিও আছে। হ্যাঁ, শুয়োর আছে, কচ্ছপ আছে। এবং চরক সংহিতা বলছে যে যক্ষা রোগীর মতন বা খুব ক্রিটিক্যাল যে রোগী, যার প্রচুর প্রোটিনের দরকার, তাকে গরু বা মোষের মাংস খাওয়ানো যেতে পারে। মানে অন্য কাউকে খেতে বলেনি।
রোগীকে খাওয়াতে বলেছে, কিন্তু বলেছে যে রোগীর অত্যধিক প্রোটিনের যার দরকার তাকে সেটা দেওয়া যেতে পারে অল্প পরিমাণে, যদি দেওয়া সম্ভব হয়। আর ডিম খাওয়াতে বলেছে। আর একটা জিনিসও খাওয়াতে বলেছে, রুই মাছের ঝোল, রোহিত মৎস্য রস। অনেকদিন ধরেই রুই মাছ আমাদের সমাজে থাকে। রুই মাছের ঝোল চরক সংহিতায় পাওয়া যাচ্ছে, রোহিত মৎস্য রস, মানে রস মানে ঝোল। রুই মাছের ঝোল একটা অত্যন্ত বলবর্ধক প্রোটিন, যেটা খাওয়ানো যেতে পারে। দেবতার ভোগে ইন জেনারেল আমরা কিন্তু নিরামিষ আহারই দিই, তাদের খেতে দিই নিরামিষ। হ্যাঁ, এবং মিষ্টান্ন, ফল, এসবেই আমরা ফলাহার যেটাকে বলে সেই সেই খাবার। সেটাও বৈদিক পরম্পরা। এই যে আমি বলছিলাম যে জবের ছাতু, খিচুড়ি, ভাত, এই যে আমাদের যত রকম দই দিয়ে, ছাতু দিয়ে, বা পুরো ডাস অপুপোর মতন পিঠে জিনিস, এই জিনিস বৈদিক কাল থেকে, মানে আমাদের ঠাকুরের ভোগ নিরামিষ তখন থেকেই হতো। বড় বড় যজ্ঞে পশু বলি দেওয়া হচ্ছে, সেখানে মাংস দেওয়া হচ্ছে বাদে রোজকার দিনের যে খাবার তাতে মোটামুটি মানে নিরামিষ থাকতো। মানে সেটা কোনো আজকের কথা না, আমরা সেই ট্রেন্ডটা শুধুমাত্র ফলো করছি। আমরা বৈদিক পরম্পরায় মাংসের দিকটাও রেখেছি, বৈদিক পরম্পরার নিরামিষ দিকটাও আমরা বেশি করে রেখেছি, কেননা অত মাংস খাবেই বা কে, অত মাংস জোগাড়ই বা হবে কোথা থেকে। কিন্তু এই যে বলা হয় আমিষ খাওয়া মানে কর্মফল ও পাপ। হ্যাঁ, অসংযত আমিষ যারা খাবেন তাদের কর্মফল তো পেতেই হবে। তার জন্য আমাদের যে পুরাণ আছে, সেই পুরাণে রীতিমতো নরকের বড় বড় অধ্যায় আছে, যে 24টা নরকের কে কোথায় যাবেন, তার মধ্যে আমিষ খেলেও হবে। কিন্তু ওই যে আমি বললাম, হ্যাঁ, মানে সেখানে তো আমিষ খেলে কেন, আমাদের যে নরকের বিবরণ আছে সেখানে মোটামুটি আমাদের সবাইকেই কাউকে না কাউকে কোনো না কোনো দিন যেতে হবে। আমরা ছোটোখাটো যাই করি না কেন, তার জন্য নরকে যাবার, যুধিষ্ঠিরকেই নরকে যেতে হয়েছিল, তো আমরা তো কাজেই কিন্তু নরকে যাওয়ার যে ব্যাপারটা, সেটাকে যদি আমি ছেড়েও দিই, আমি যে গোড়া থেকেই বলছি যে অসংযত মাংসাহার আমাদের আয়ুর্বেদে নিষেধ, অসংযত কোনো খাবারই আমাদের আয়ুর্বেদে নিষেধ। এবং আমরা যখনকার কথা বলছি তখন কিন্তু জাঙ্ক ফুড, ফাস্ট ফুড বলে কোনো জিনিস ছিল না, তখন কোনো রকমের বৃথা ভোজন। এবং আমাদের দেশের যে পুরাণগুলো আছে তারা তো শুধু গল্প লেখেনি, তারা আমাদের দেশের আয়ুর্বেদ, আমাদের ফুড কালচার সব কিছু আলোচনা করেছে। গরুর পুরাণের মতন একটা পুরাণ আছে যেখানে রোগী কেমন থাকবে, তাকে কোয়ারেন্টাইন কিভাবে করতে হবে, এইসবের মানে আলোচনার মাঝখানেও একটা আলোচনা হচ্ছে যে রোগী কি খাবে। এবং তাতে প্রথম কথাটা বলা হচ্ছে যে মানুষ কিন্তু খেয়ে অসুস্থ হয়, যেটা আমাদের এখন ডাক্তাররা বলছেন কম খেতে। হ্যাঁ, যে মানুষ কিন্তু খেয়ে অসুস্থ হয়, বৃথা ভোজন করে অসুস্থ হয়। মানে চোখের খিদেই কিছু খাওয়া যাবে না, মানে হঠাৎ আমার খেতে ইচ্ছে হলো, আমি দুটো চিকেনের টুকরো বা যাই হোক একটা কিছু নিয়ে বসে পড়লাম, চিপসের প্যাকেট, তখনকার দিনে এসব হতো না। মানে ওই চিপসের প্যাকেটটাও কিন্তু আমিষ, কেননা আপনি আপনার চোখের খিদেতে খাচ্ছেন। অনিয়ন্ত্রিত যে কোনো খাবারই আমিষ, অনিয়ন্ত্রিত যে কোনো ভোগই আমিষ। আর এই অনিয়ন্ত্রিত খেলেই রোগ, ভোগ, পাপ। হ্যাঁ, রোগে পাপ। তার মানে এটা তো একটা সায়েন্স। এটা সায়েন্স, অবশ্যই এটা সায়েন্স। কি অসাধারণ ব্যাপার। এবং আমাদের এখনকার দিনে ডায়েটিশিয়ানরা যেটা পয়সা নিয়ে বলছেন, আমরা গরুর পুরাণে অনেক আগে থেকে পাচ্ছি যে মানুষ খেয়ে অসুস্থ হয়, অতি ভোজনে মানুষ অসুস্থ হয়। এবং উপবাস করানো তখনকার দিনে, মানে অসুস্থ হলে উপবাস করানো, যে আগেকার এই কিছুদিন আগে পর্যন্ত ছিল যে জ্বর হলে ভাত খাবে না, জ্বরটা ছেড়ে যাক তারপরে খাবে, তার আগে দেয়া হতো। হ্যাঁ, বার্লি। তো বার্লি তো আমাদের জব অনেক প্রাচীন জিনিস, আমাদের খুব মানে এনশিয়েন্ট ফুড যাকে বলে, এবং জব খুব তাড়াতাড়ি চাষ হতো, ফলে বৈদিক সভ্যতার খুব মানে গুরুত্বপূর্ণ শস্য ছিল জব। তার মানে যে দাঁড়ালো বেদের সময় থেকে মাংস খাওয়া হতো, আমাদের ধর্মে এর পারমিশন ছিল, কিন্তু সেটা অতিরিক্ত আকারে নয়। তো আমি যদি আরেকটা বিষয়ের দিকে যাই, যে যদি সমাজের বিভিন্ন শ্রেণীদের নিয়ে নিই, তাহলে ব্রাহ্মণরা কি কখনো মাংস খেতেন? হ্যাঁ, এই যে আমরা যজ্ঞে পশু বলির কথা বললাম, এই যজ্ঞের যিনি যজমান, তিনি ক্ষত্রিয় হন বা ব্রাহ্মণ হন, তিনি থেকে আর যজ্ঞের পুরোহিত যারা ডেফিনেটলি ব্রাহ্মণ, তারা সবাই সেই মাংসের ভাগ পেতেন। অল্প বিস্তর সকলেই অল্প অল্প পেতেন, কিন্তু এবং তারা খেতেনও। এবং এইমাত্র আমি অভিজ্ঞান শকুন্তলের কথা বলছিলাম, সেখানে কিন্তু আমরা ব্রাহ্মণ রাজার ব্রাহ্মণ সহচরকে বনের পোড়া মাংস খেতে দেখেছি। কাজেই খাওয়াতে কোনো নিষেধ নেই, অতি ভোজনে নিষেধ অবশ্যই আছে। মানে কোনো পশুকে কষ্ট না দেওয়া আর কি। পশুকে কষ্ট, হ্যাঁ, মানে যেমন আমি মহাভারত থেকে আপনাকে বলছি যে যুধিষ্ঠিররা তো 12 বছর বনে বাস করেছেন,
এবং সেই বনে তারা কি খেতেন, যুধিষ্ঠিররা কিন্তু মাত্র ওই পাঁচজন পাণ্ডব আর দ্রৌপদী এটা কিন্তু নয়, যুধিষ্ঠিরের সঙ্গে একটা খুব লম্বা চওড়া সাপোর্ট স্টাফ ছিল, তাদের রাঁধুনি, তাদের সারথি, মানে এবং যুধিষ্ঠিরদের সঙ্গে থাকছেন এমন অনেক ব্রাহ্মণ। তো ফলে তাদের জন্য বিপুল পরিমাণ খাদ্যের ব্যবস্থা করতে হতো। এবং যখন জয়দ্রথের সঙ্গে দ্রৌপদীর সাক্ষাৎ হচ্ছে বনের মধ্যে, তখন জয়দ্রথ তো ভগ্নিপতি যুধিষ্ঠিরদের জামাই আদর যাকে বলে, জামাই আদর করে দ্রৌপদী বলছেন যে চলুন আমাদের কুটিরে, আপনাকে 50টা হরিণের প্রাতরাশ খাওয়াবো। সেইখানেই যুধিষ্ঠিরকে বারবার দেখা যাচ্ছে, বনের মধ্যে যুধিষ্ঠির স্বপ্ন দেখছেন যে হরিণরা এসে বলছে যে যুধিষ্ঠির অন্য বনে গিয়ে থাকো, আমরা এখানে সংখ্যায় কমতে শুরু করেছি। মানে বাস্তুতন্ত্রের ভাবনাটার কিন্তু রয়েছে, যুধিষ্ঠির কিন্তু বারবার জঙ্গল বদল করছেন, একবার কাম্যক বনে যাচ্ছেন, আবার দ্বৈত বনে যাচ্ছেন, আবার সেখান থেকে অন্য বনে যাচ্ছেন, আবার কাম্যক বনে ফিরে আসছেন। কেন? 12 বছর তারা থাকবেন, এতগুলি লোকের খাবার জোগাড় করতে হবে, কিন্তু তাতে বন যাতে পশু শূন্য না হয়ে যায়, অনিয়ন্ত্রিত কোনো রকম শিকার যেন সেখানে না হয়, এইরকম একটা ভাবনা। কিন্তু তখন শুধু ব্রাহ্মণরা কেন, আমরা এখন শ্রাদ্ধ বলতে বুঝি যে টোটালটাই ভেজিটেরিয়ান, কিন্তু তখন কিন্তু শ্রাদ্ধে মাংস দেওয়া হতো, শ্রাদ্ধে। এবং সেটার জন্য শুধু বেদে এখন তো নিয়ম ভঙ্গে হ্যাঁ মাছ দেয়া হয়, তখন মানে শ্রাদ্ধেই দেওয়া হতো, মানে পিতৃপুরুষকেই দেওয়া হতো। এবং সেইখানে বলা হচ্ছে, মনু নিজে বলছেন যে মাসিক যে শ্রাদ্ধ বা বাৎসরিক যে শ্রাদ্ধ, মাসিক শ্রাদ্ধই মনু বলছেন যে সেখানে আমিষ দিতে হবে। এবং তচ্চামিষেন কর্তব্যং প্রশস্তেন প্রয়ত্নত, মানে আমিষ শ্রাদ্ধে দেবার জন্যই আলাদা করে জোগাড় করতে হবে। এবং সেজন্য সেখানেও কীরকম নিয়ন্ত্রণের ভাবনা আছে, যে আমাদের বিষ্ণু পুরাণে আছে একটা খুব ভালো গল্প, যে পুরাকালে আমাদের যাকে আমরা রামচন্দ্রের পূর্বপুরুষ বলি, ইক্ষ্বাকু রাজা, সেই ইক্ষ্বাকু রাজা তার বাড়িতে এরকম শ্রাদ্ধের জন্য তিনি তার ছেলেকে বনে পাঠিয়েছেন যে শ্রাদ্ধের জন্য পশু শিকার করে আনো। এবং শ্রাদ্ধের জন্য যে পশু শিকার, তাতে খেয়াল রাখার দরকার যে তীর ছোড়া হবে তাতে যেন বিষ না থাকে, লোকের খাবার অযোগ্য না হয়ে যায়, এই ধরনের অনেক রেস্ট্রিকশনস থাকতো। বা অশ্বমেধ যজ্ঞের ঘোড়াকে কিন্তু শ্বাসরোধ করে মারা হতো, বলি দেওয়ার প্রসেসটা পরে। কিন্তু সেই যে মাংস, তো ইক্ষ্বাকুর যে রাজপুত্রকে পাঠালেন তার নাম বিকক্ষী, এবং বিকক্ষী বনে গেলেন, সারাদিন বনে বনে ঘুরে শ্রাদ্ধের জন্য শিকার করছেন, তার নিজের খিদে পেয়ে গেছে। তো শ্রাদ্ধের জন্য শিকার করা মাংসর থেকে একটা খরগোশ তিনি খেয়েও ফেলেছেন বনের মধ্যে বসে। তার জন্য ইক্ষ্বাকু আর তার পুরোহিত বশিষ্ঠ মুনি, তারা দুজনে কিন্তু বিকক্ষীকে নির্বাসন দিয়েছেন যে পিতৃপুরুষকে দেওয়া হলো না, দেবতাকে দেওয়া হলো না, তোমার খিদে পেয়েছে তুমি খেয়ে নিলে। তার মানে ভীষণভাবে ছিল এটা। হ্যাঁ, মানে কন্ট্রোলের জায়গাটা, সংযমের জায়গাটা ভীষণভাবে ছিল। আমরা একটা জিনিস দেখছি যে মাছ আমাদের শুভ, আমাদের যে কোনো শুভ কাজে মাছ দিতে হয়, এমনকি পুজোতেও আমরা মাছ নিয়ে যাই, বিয়েতে আমরা মাছ নিয়ে যাই। তো মাছ আমাদের আমিষের কোটায় বেশ একটা উচ্চ স্থান পেল, কিন্তু মাংস বা ডিমকে আমরা একটু নিচু চোখে দেখি, মানে এই আমিষটা বাজে আর ওই আমিষটা ভালো, এটা কীরকম? বাজে আমিষ ভালো আমিষ, এটা খুব মানে ভালো বলেছেন আপনি, কিন্তু বাজে আমিষ ভালো আমিষ ব্যাপারটা ঠিক তা নয়। এই যে একটু আগে আমি আপনাকে যজুর্বেদের গল্প শোনাচ্ছিলাম, যে যখন তখন মানে অগ্নি মাছেদের অভিশাপ দিলেন যে যখন তখন লোকে তোমাদের ধরে ধরে খাবে, এই গল্প বোধহয় যখন তৈরি হচ্ছে তখন আমরা সেই মানে নদী কেন্দ্রিক জায়গায় মানে বৈদিক সভ্যতা এসে পৌঁছচ্ছে, যেখানে প্রচুর মাছ পাওয়া যায়। গঙ্গারেডি, হ্যাঁ হ্যাঁ, পূর্ব ভারতে গাঙ্গেয় উপকূলে বা গাঙ্গেয় অববাহিকায় যত আমরা এগিয়ে এসেছি, তত আমাদের এখানে মাছ খাওয়ার প্রবণতা বেড়েছে। এবং আলটিমেটলি দেখুন, বেদের সময় নাকি ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের সময়ও? ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনে মাছ খেত, কিন্তু বৈদিক সভ্যতায় মাছের ব্যবহারটা যজুর্বেদের টাইমের আগে আসছে না। যদিও তার আগে আমাদের এখানে মাছ ধরার উল্লেখ পাওয়া যাচ্ছে, মাছ ধরার জালের উল্লেখ পাওয়া যাচ্ছে। যেমন মহাভারতে আপনি দেখুন না, যে সত্যবতীকে মৎস্যগন্ধা বলে, তার পিতা কিন্তু ধীবর ছিলেন এবং সত্যবতীকে পেয়েও ছিলেন মাছ ধরতে গিয়ে মাছের পেটে। এই মাছগুলো তো কেউ খেত, কিন্তু আমাদের সমাজের তথাকথিত যারা উচ্চ বর্ণের মানুষ তারা খেতেন বলে আমার জানা নেই। মানে যুধিষ্ঠিরকে মাছ খাওয়ার উল্লেখ আমি পাইনি, বা পাণ্ডবরা অন্য কেউও মাছ খেয়েছেন বলে ঠিক খুব একটা উল্লেখ পাইনি, কিন্তু খেত তো কেউ বটেই। কিন্তু সেই মাছ খাওয়াটা যজুর্বেদের টাইমে এসে, যেটা রামায়ণ মহাভারতেরও টাইম অ্যাকচুয়ালি, তখন এসে ব্যাপারটা হলো যে না, এটা তো একটা খুব মানে সুস্বাদু এবং কুইক প্রোটিন পাওয়া যায় এরকম একটা খাবার। ফলে মাছ ধীরে ধীরে পপুলার হলো। এবং আমাদের বঙ্গীয় যে
মানে গাঙ্গেয় অববাহিকা এবং নদীমাতৃক বাংলা যাকে বলে, বৃহত্তর বাংলা আমি গোটা জায়গাতেই বলছি, কারণ বাঙাল যাদেরকে আমরা বলি তারা কিন্তু এখনও তাদের লক্ষ্মী পুজোয় মাছ, সরস্বতী পুজোয় জোড়া ইলিশ, তাদের অনেক রকম আছে। এবার দেখুন ঘটনাটা হচ্ছে শুভ অশুভ বা খাবে খাবে না কিসে হয় জানেন তো, যা বাজারে পাওয়া যাবে তাই তো রান্না হবে। মানে এই জায়গাটা কিন্তু ডালের জায়গা নয়, এখানে ডাল লোকে কষ্ট করে চাষ করে খেতে পায়। ডাল মাছে ভাতে বাঙালি। হ্যাঁ, মানে একটা সময় ছিল যখন আমাদের এখানে বিয়ে বাড়িতে ডাল রান্না করানো হতো। আচ্ছা। হ্যাঁ, ইভেন আমি আমার আত্মীয় মহলের কথাই বলছি যে মানে আমাদের বাঙাল বিয়ে বাড়িতে এরকমও আমি দেখেছি যে 3-4 রকম ডালের পদ রান্না করানোটা একটা খুব মানে বড় লোকির লক্ষণ। হ্যাঁ, বড় লোকির লক্ষণ। তো কাজে কেননা ডাল আমাদের দেশে এখন অনেক হয়, কিন্তু একটা সময় পর্যন্ত আমাদের এখানে সবজি আর মাছই হতো, শাক সবজি মাছ। তো যা বাজারে পাওয়া যাবে সেটা কি লোকে শুভ বানিয়ে নেয়? মানে আপনি চাইলেই সেখানে তো অন্য কিছু হয়ে উঠবে না। মানে এখানে প্রচুর মাছ পাওয়া যায়, যে কারণে মাছ হজম করাও তো আমাদের এখানে অনেক সহজ। ডাল অনেক সহজ, ডাল হজম করার থেকে মাছ হজম করা অনেক সহজ। বা ধরুন আমাদের এখানে এখনো উপবাসে বা ব্রতের দিনে লুচি খাবার প্রবণতা আছে, কেন লুচি বাঙালির কাছে মানে বাইরের খাবার। মানে ময়দা বা রুটি বাঙালি খেতে শিখেছে কতদিন, খুব বেশি দিন নয়, বিশেষ করে বিশ্বযুদ্ধের টাইমের পর থেকে বেড়েছে। কিন্তু রুটি তো আমাদের এখানকার খাবার নয়, লুচিও আমাদের এখানকার খাবার নয়, অনুষ্ঠানে দেওয়া হয়। নিরামিষ ভোজনটা কি শাস্ত্রগতভাবে খুব পুণ্যের কাজ? দেখুন, অসংযত কোনো কিছু না খাওয়াটাই আমাদের এখানে পুণ্যের কাজ আমাদের শাস্ত্রে। মানে আমরা যদি বেশি গাছপালা কেটে খাই সেটাও একটা মানে সেটাও খুব মানে খারাপ, সেটাও আমিষ। ওই যে আমি বললাম যে আমি যদি প্রচুর মানে নিরামিষের নামে প্রচুর একদম যাকে বলে গোগ্রাসে খেতে শুরু করি একেবারে বকাসুরের আহারের মতন নিয়ে, সেটা কিন্তু আমিষ বলে ধরা হবে, কারণ সেটা আমার অনিয়ন্ত্রিত খাবারের লক্ষণ। এবারে খুব কঠিন একটা প্রশ্ন, কিন্তু সহজ উত্তর আশা করি। হিন্দু ধর্মে খাদ্য সংক্রান্ত মিথ বা ভুল ধারণা কি সব থেকে? ভুল ধারণা, সব থেকে বড় ভুল ধারণা হচ্ছে যে ভেজিটেরিয়ান খাবারটাই সব থেকে ভালো খাবার, যেটা উত্তর ভারতে চলে। আর আমাদের এখানকার মানুষদের ভুল ধারণা হচ্ছে যে নিরামিষ আর আমিষ, যে শব্দটা হিন্দিতে শাকাহার আর মাসাহার হয়, আমাদের এখানে নিরামিষ আর আমিষ হয়ে এসে দাঁড়িয়েছে। এই যে এতক্ষণ আমি আপনাকে বোঝালাম যে আমিষ খাবার মানে সো কল্ড আমিষ খাবার কিভাবে নিরামিষ হয়ে যায় সংযত আহারের মাধ্যমে, আর সো কল্ড নিরামিষ খাবার কি করে আমিষ হয়ে যায়, অথচ আমাদের বড় বড় পণ্ডিতরা এই শব্দবন্ধগুলো ব্যবহার করেছেন। যেমন রাজশেখর বসুর একটা খুব ভালো প্রবন্ধ আছে আমিষ ও নিরামিষ। আলোচনাটা কি নিয়ে না, ভেজিটেরিয়ান আর নন ভেজিটেরিয়ান খাবারের উপকারিতা আর অপকারিতা নিয়ে। কিন্তু হ্যাঁ, খুব বিখ্যাত প্রবন্ধ। কিন্তু ঘটনা হচ্ছে তারাও শব্দটা বাংলায় চলে তাই তো তারা মেনেও নিয়েছেন, কিন্তু আমিষ আর নিরামিষের যে ব্যাপকার্থটা আছে, আসলে মাছে ভাতে বাঙালি তো অনেক কাল, ফলে এই ব্যাপকার্থের প্রয়োজনীয়তাটা আমাদের এখানে কেউ বোধ করেননি, তাই জন্য আমাদের এখানে এই শব্দটা চলে। কিন্তু শাকাহার আর মাসাহার যেটা উত্তর ভারতের হিন্দি বলয়ে চলে, সেটা বোধহয় কম্পারেটিভলি অনেক সেফ শব্দবন্ধ ওদের কাছে, আমাদের এখানে প্রয়োজন হয় না। তাই আমাদের শাস্ত্র অনুযায়ী এই যে নিরামিষ আমিষের যে বিভাজন, তার মধ্যে পেঁয়াজ রসুন এটারও একটা ক্যাটাগরি আছে। অনেক জায়গায় কিন্তু পেঁয়াজ রসুনটাকে নিরামিষও বলছে। এটা কি মানে এই দ্বন্দ্বটা? পুরাণে পেঁয়াজ রসুন একাধিক জায়গায় একাধিক পুরাণে পেঁয়াজ রসুন বারণ করা আছে। মানে পেঁয়াজ মানে পলান্ডু সংস্কৃতে, এবং রসুন লসুনং, পলান্ডু লসুনং গ্রিঞ্জনং, মানে গ্রিঞ্জন বলতে অনেকে ভাবে গাজর, গ্রিঞ্জন বলতে অনেকে বোঝে শালগম, মানে এই তার জাতীয় জিনিস আর কি। এই জিনিসগুলোর খেতে বা ঈশ্বরের যে নামে যে ভোগ উৎসর্গ করা হবে সেখানে দিতে বারণ করা আছে, যেটা আমাদের এখানকার সাত্ত্বিক ভোগ রান্নার ক্ষেত্রেও ব্যবহার হয়, যে আমরা পেঁয়াজ রসুন দিই না। কিন্তু পেঁয়াজ রসুন দেওয়া আর না দেওয়ার এই যে মানে ধারণাটা, এই ধারণাটা মাঝখানে একটা জিনিস উল্লেখ করার মতন, সেটা হচ্ছে চরক বা সুশ্রুত কিন্তু পেঁয়াজ রসুনের উপকারিতা নিয়েও অনেক আলোচনা করেছেন। এবার আমার নিজের ব্যক্তিগত মত, এটা আমি কোথাও চাপিয়ে দিতে চাই না, একেবারে আমার ব্যক্তিগত মতই বলছি, যে এখন যেমন মহারাষ্ট্রে বা আমাদের পশ্চিমবঙ্গে লোকাল সুখসাগর পেঁয়াজ, মহারাষ্ট্রে কাঁড়ি কাঁড়ি পেঁয়াজ, তখন না এত পেঁয়াজ চাষ হতো না। এবার যত পেঁয়াজ চাষ হতো সেটা যদি বৈদ্যদের ওষুধ সাপ্লাই দিয়ে তারপরে লোককে কাঁড়ি কাঁড়ি খাওয়াতেও হয়, তাহলে কিন্তু ক্রাইসিস তৈরি হবে। দেখুন, যেখানে ক্রাইসিস আসে সেখানে নিষেধাজ্ঞা আসে।
যেমন ডেয়ারি প্রোডাক্ট যাতে না কমে সেই জন্য আমরা প্রাণী হত্যা মানে গো হত্যা অনেক কিছু বন্ধ করেছি। ঠিক তেমনি পেঁয়াজ রসুনের ব্যবহারেও আমাদের, আর তার থেকেও যেটা বড় কথা, রান্নায় পেঁয়াজ রসুন একটা অতিরিক্ত উষ্ণতা তৈরি করে। রান্না মানে যেটাকে বলে শরীরে উত্তাপ তৈরি করা, পেঁয়াজ রসুন দেওয়া রান্না, যেটাকে রাজসিক খাবার বা তামসিক আহার অনেক কিছু বলা হয়েছে, বাট সেইটা এড়ানোটাও একটা উদ্দেশ্য, আর পেঁয়াজ রসুনের অতটা অ্যাভেলেবেল না হওয়াটাও একটা উদ্দেশ্য, যে আমাদের এখানে পেঁয়াজ রসুন বারণ। তারপর তার অনেক রকম ব্যাখ্যা লোকে বানিয়েছে, কিন্তু পুরাণের কালের আগে পেঁয়াজ রসুন নিয়ে এত আলোচনাও হয়নি, তখন বোধহয় লোকে পেঁয়াজ রসুন খেতে জানতোও না। এটা বোধহয় আরও একটা কারণ পেঁয়াজ রসুন বারণ করার, কেন বৈদিক কাল থেকে আমরা যা যা খেতে জানি তার মধ্যে পেঁয়াজ রসুনটা একটু পরবর্তীকালের জিনিস, এবং স্বাভাবিক একটু অতিরিক্ত রিচ রান্না হয়ে যায়। এমন কোনো দেবতা আছেন যারা খুব আমিষ খেতে ভালোবাসতেন? হ্যাঁ, আমাদের বৈদিক দেবতারাই প্রচুর মানে আমিষ খেয়েছেন, যেমন ইন্দ্র, তিনি যেমনই জবের ছাতু, পুরোডাস, অপুপো এসব পিঠে টিঠেও খেয়েছেন, ছাতু প্রচুর খেয়েছেন তিনি তেমনি অনেক রকম মাংসও খেয়েছেন। আমাদের অন্য যে যারা বৈদিক দেবতা মানে অগ্নি, বায়ু, সকলকেই অল্প বিস্তর মাংস দেয়া হয়েছে। মহাভারতের টাইমে এসে বা রামায়ণের টাইমে এসে বরং মাংস দেওয়ার প্রবণতাটা অনেক কমে গেছে। তাও অশ্বমেধ যজ্ঞটজ্ঞ যখন হচ্ছে তখন তো দেবতাদেরকে মাংস দেওয়াই হচ্ছে, কিন্তু তৎসত্ত্বেও বা যেটা খুব আলোচনার বিষয় হয় যে সীতা গঙ্গাকে মানে মাংস এবং মদ্য যোগে পুজো দেবেন বলেছেন রামচন্দ্র সেফলি বনবাস থেকে ফিরে এলে, এবং লোকে ভাবে যে কেন, কি জন্যে গঙ্গাকে এরকম দেবেন বললেন। কিন্তু আমরা যদি শাক্ত ভাবনায় ভাবি যে গঙ্গাকেও যদি আমরা শক্তির একটা রূপ ভাবি, তাহলে আমাদের এখানে মা তারা, মা কালী যদি মদ্য মাংস আহার করতে পারেন শাক্ত তান্ত্রিক ভাবনায়, তাহলে গঙ্গাই বা পারবেন না কেন? তিনিও তো দেবী শক্তির একটা রূপ। তো সেই রকমভাবে আছে, কিন্তু জিনিসটা রামায়ণ মহাভারতের কালে এসে অনেক কমেও গেছে। মা কালীকে আমিষ ভোগ কেন দিতে হয়? দেখুন, এটা পুরোপুরি তান্ত্রিক চর্চা যারা করেন তারা আমার থেকে অনেক ভালোভাবে বলতে পারবেন। আমি জিনিসটার মধ্যে ওরমভাবে বলতে চাই না, কিন্তু আমাদের এখানে শাক্ত যে চর্চা, সেটা শাক্ত তান্ত্রিক চর্চাই হোক বা বৌদ্ধ তান্ত্রিক চর্চাই হোক, বাংলাদেশ মানে বঙ্গভূমি যেটাকে বলে বা বৃহত্তর বঙ্গ, আসাম, আপনি যেখানেই পাবেন সেখানে মাছটা তো স্টেপল ফুড, যেটা আমরা এতক্ষণ আলোচনা করছিলাম। আর এই বঙ্গভূমির মা জননী আমাদের কালিকা পুরাণ বা দেবী পুরাণ, এই যে পুরাণগুলো সেগুলো মূলত বঙ্গদেশে তার মানে চল বেশি, ফলে বঙ্গদেশের মাছ সেখানে আছে, মা সেখানে মাছ খান। আমরা তো মানে আমাদের এখানে তো মা দুর্গাকেও কচু শাক, ইলিশ মাছ এসব খাইয়ে মানে দশমীতে খাওয়ানোর রেওয়াজ আছে। নবমীতে পাঁঠা বলির রেওয়াজ যেমন আছে বা উঠে গেছে, চাল কুমড়ো বলি দেওয়া হয়, তেমনি মাছ তো আমাদের এখানে দেখুন, ওই যে বললাম যা বাজারে পাওয়া যাবে তাই তো শুভ হবে, তাই তো রান্না হবে। ফলে আমাদের সরস্বতী, লক্ষ্মী, দুর্গা, কালী, তারা সবাই অল্প বিস্তর মাছ খান। যখন ঘিয়ের কথা আসছে, আপনি বলছেন যে ঘি আয়ু বাড়ায়, তো সেটা আমাদের মুনি ঋষিরা বুঝেছিলেন এবং সেই কারণেই ঘিয়ের প্রচলন ছিল। তো ঘি মানে তো তার মানে দুধ থেকে ঘি তৈরি করা হতো। এই হিন্দু ধর্মে, আমাদের সনাতন ধর্মে কি ধরনের দুধ খাওয়া হতো বা কোন কোন পশুকে আমরা সেই সম্মানের জায়গাটা দিয়েছিলাম? দুধ মানে কিন্তু বৈদিক কাল থেকেই গরুর দুধ। আচ্ছা, মানে গরুর দুধ সব থেকে পুষ্টিকর, এবং গরুর দুধে মোষের দুধ বা অন্য কোনো দুধের মতন যে অতিরিক্ত ফ্যাট সেটা থাকে না, কিন্তু পুষ্টিগুণ অনেক বেশি। এই ধারণাটা কিন্তু বৈদিক যুগ থেকে খুব পরিষ্কার, এবং এতটাই পরিষ্কার যে বৈদিক যুগে যেসব জায়গায় মানে যজ্ঞ হচ্ছে, যজ্ঞের সময় আমাদের বৈদিক দেবতাদের আবাহন করা হচ্ছে। আমি আপনাকে একটা ছোট উদাহরণ দিই। আমাদের বর্তমান বিহার, মগধ যে অঞ্চলটা, যেখানে তখন বলতে গেলে এক প্রকার আদিবাসী অঞ্চলই ছিল, এবং সেখানে কিকট নামে একটা আদিবাসী জনজাতি থাকতো, যারা এখনকার কোল মুন্ডাদের পূর্বপুরুষ। এবং সেই আদিবাসীদের একজন রাজা ছিলেন, তার নাম প্রমগন্দ, ঋগ্বেদে তার নাম আছে, এবং বলা হয় প্রমগন্দর নাম থেকেই মগধ নামটা এসছে। এই প্রমগন্দের নাকি অনেক গরু ছিল, এবং ঋগ্বেদের মন্ত্রে বলা হচ্ছে যে প্রমগন্দের কাছে গরু রেখে কোনো লাভ নেই, ওরা গরু ব্যবহার করতে জানে না, ওরা গরুর দুধ দহন করতে জানে না, ওদের গরু আমাদের কাছে নিয়ে এসে দাও, দেবতাকে বলা হচ্ছে। এবার ঘটনা হচ্ছে যে আমাদের এখানকার যে আদিবাসী বেল্টে, সেখানে কিন্তু ছাগলের দুধের ব্যবহার এমনিও দেখবেন খেয়াল করে অনেক বেশি।
কাজেই কথাটা তখনকার সময় থেকে সত্যি। এবং গরুর দুধ ব্যবহার করার জন্য, মানে গরুর দুধ অনেক পাওয়া যাবে, ঘি দই অনেক পাওয়া যাবে, এই কারণে গরু জয় করে আনার জন্য মহাভারতও হয়েছে, বিরাট পর্ব, একটা গোটা বিরাট পর্বই হয়ে গেছে শুধু গরু চুরি করে আনার জন্য যুদ্ধ করা হচ্ছে। গরু আমাদের কাছে ততটাই, এবং সেটা ডেয়ারি প্রোডাক্টের মানে বারবারন্ত যাতে হয় তার জন্য। এবং দুধ অবশ্যই গরুর দুধ। সব থেকে বড় কথা, মহাভারত বলছে যে উট, গাধা, চমড়ি গাই, এই ধরনের যে দুধগুলো আমরা পেতাম সেগুলো খেলে প্রায়শ্চিত্ত করতে হবে। মানে আমি নিজে যখন পড়তে আরম্ভ করেছি আমি রীতিমতো অবাক হয়ে গেছিলাম যে দুধ খেয়ে প্রায়শ্চিত্ত কেন করতে হবে। মহাভারতে একটা জায়গা আছে যেখানে কুরুক্ষেত্রের মতন একটা পবিত্র তীর্থস্থানে একটা আলোচনা হচ্ছে যে যুগন্ধরে পয়ক পিত্বা, মানে যুগন্ধর দেশে গিয়ে তুমি যদি দই খাও বা দুধ খাও, পয়ক মানে দুধ, তাহলে তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে, বা কুরুক্ষেত্রের মতন তীর্থে তুমি এক রাত্রের বেশি থাকতে পাবে না, তোমাকে অ্যালাউ করা হবে না। কেন? এবার বিষয় হলো যে যুগন্ধর বলে একটা জায়গা আমাদের বর্তমান পাঞ্জাব অঞ্চলে আছে। আমি খুব অবাক হয়েছিলাম এটা ভেবে যে পাঞ্জাবে তো গরু এখনও পাওয়া যায়, তখনও পাওয়া যেত, এবং প্রচুর পরিমাণ গরু ব্রিড করা হয়, তাহলে যুগন্ধরে দুধ খেলে এত পাপ কেন হবে? আমার কাছে সেটা একটা মানে আহার নিদ্রাহীন গবেষণার বিষয় হয়ে গিয়েছিল। এবং আলটিমেটলি আমি যেখানে পৌঁছলাম যুগন্ধর খুঁজতে খুঁজতে, সেটা মানস সরোবরের কাছে একটা জায়গা বর্তমান তিব্বতে, সেটা যুগন্ধর অন্য একটা যুগন্ধর, পাঞ্জাব, পাকিস্তান পাঞ্জাব বা আমাদের বর্তমান পাঞ্জাবের যুগন্ধর নয়। সেখানে কিন্তু গরু পাওয়া যায় না, সেখানে লোকে চমড়ি গাইয়ের দুধ খায়। এবং ওই যে অতিরিক্ত ফ্যাটটা, ওটাকে নিষেধ করার জন্যই বলা হচ্ছে যে গরুর দুধ না খেয়ে অন্য প্রাণীর দুধ খেলে পাপ হবে এবং প্রায়শ্চিত্ত করতে হবে। ফলে গরুর দুধ হচ্ছে শ্রেষ্ঠ দুধ, সেটা বৈদিক যুগ থেকে আর আজ পর্যন্ত। তার মানে তারা বড় বড় চিকিৎসকও ছিলেন। হ্যাঁ, রীতিমতো মানে স্বাস্থ্য ভাবনা। এই যে আমি বারবার বলছি না, সংযত আহার, সংযত আহার, সংযত আহার। আমিষ নিরামিষ, দুধ দই মাছ সবজি আপনি যাই খান না কেন সংযমের সঙ্গে খেতে হবে। কম খাওয়া, কম খান, মিতাহার, অল্পাহার। এখন ডাক্তাররাও তো বলছে অল্প অল্প করে খান। হ্যাঁ, মানে প্রচুর খাওয়াটা কোনো মানে তখনকার দিনে বলাই ছিল না যে প্রচুর মানে নিষেধ করা হচ্ছে বারবার। কেন আমরা যেমন এখন অনেক জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, দিনে 4 বেলা খাবার, তখন কিন্তু মানে সূর্যাস্তের পরে আর মিল থাকতো না। এখন ডাক্তাররা বলছেন যে সূর্যাস্তের মধ্যে খেয়ে নিন, তাড়াতাড়ি ডিনার আর্লি খান। আমরা এখনও বাড়িতে, অনেক বাড়িতে আছে 10টা 11টা রাত্রির হয়ে যায় খেতে, তখন কিন্তু এরকম নিয়ম ছিল না। তাই তো। আজকের পডকাস্টটা আমরা এখানেই শেষ করছি। এই পডকাস্টটা দেখার পর আপনারা নিশ্চয়ই বুঝলেন এই আমিষ নিরামিষ এই যে শব্দগুলো নিয়ে আমরা এত কাটাছেঁড়া করি, এটা ঠিক সাদা আর কালোর মতো নয়। এটা ঠিক যেভাবে আমরা সহজ করে ভাবি ততটাও সহজ নয়, এর ভিতরে অনেক কিছু রয়েছে। হিন্দু ধর্মের যে শাস্ত্রীয় ব্যাখ্যা, সেটাকে জানতে গেলে অনেক বেশি গভীরে ঢুকতে হয়। অর্ধ সত্য জেনে একটা প্রচার করা বা অর্ধ সত্য জেনে অন্যকে কালিমালিপ্ত করা, ছোট করা, খাটো করা, এটা কিন্তু হিন্দু ধর্মের মূল মন্ত্রই নয়। আমাদের ধর্ম অনেক বেশি সায়েন্টিফিক, আমাদের ধর্ম যে ব্যাখ্যাগুলো দিয়েছে সেগুলো অনেক বেশি গভীরে গিয়ে বুঝতে হয়। আর অনেকটা গভীরে গিয়ে এই ধর্মকে জানা, এই ধর্মের বৈজ্ঞানিক দিকগুলোকে জানা, আমাদের ঋষিমুনিদের যে বিশাল একটা জ্ঞান, সেই জ্ঞানকে জানার যে মাধ্যম, সেই মাধ্যমের জন্যই কিন্তু এই প্ল্যাটফর্মটিকে তৈরি করা হয়েছে। আমার মনে হয় আজকের পডকাস্টটা আপনাদের অনেক দ্বিধা দ্বন্দ্বকে দূর করবে। এবং আপনারা কি মনে করেন, এই যে মত, এই যে বিষয়টি, শাস্ত্রীয় যে ব্যাখ্যাগুলো আমরা তুলে ধরছি এবং বিশেষ করে আজকের এপিসোডে আপনার কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা কি এই ব্যাখ্যার সঙ্গে সহমত, নাকি আপনার কি মত সেটা অবশ্যই জানাবেন। তবে একটা কথা আমি বলি, সেটা শুধু এই পডকাস্টের নিরিখে বলছি না, একটা বিষয় দেখছি যে এই প্ল্যাটফর্মে যে আলোচনা হচ্ছে, কিছু মানুষ, এটা আমার গেস্টরাই আমাকে বলছেন, বিশেষভাবে ব্যক্তিগত আক্রমণের দিকে আমরা চলে যাচ্ছি এবং বিভিন্ন রকমের শব্দ এমন ব্যবহার করছি যেটা আমাদের শালীনতার মাত্রাকে অতিক্রম করছে। তো এটা কিন্তু আমাদের ধর্ম শেখায় না। সুতরাং মত থাকতে পারে, মতান্তর থাকতে পারে, কিন্তু কখনোই কোনো মানুষকে ব্যক্তিগত স্তরে গিয়ে আক্রমণ করাটা আমাদের ধর্ম আমাদের কখনোই শিক্ষা দেয়নি। এইটুকু যদি আমরা মনে রাখি তাহলে মনে হয় এই ধরনের প্ল্যাটফর্মে আমরা হিন্দুরা অনেক বেশি একতার সঙ্গে কাজ করতে পারবো।
সবাই ভালো থাকবেন। আজকের পডকাস্ট এখানেই শেষ করছি। এই পডকাস্টটা যদি আপনাদের ভালো লাগে, কারণ এটা কিন্তু একটা অ্যাসেটের মতো, এটা একটা কি বলবো, একটা মিথকে ভেঙে দিল, যেটা বহু বছর ধরে আমরা বয়ে নিয়ে আসছিলাম। সুতরাং এটাকে অবশ্যই ছড়িয়ে দিন, এটাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবশেষে একটা কথা বলি, আমাদের মেম্বারশিপ অফার চালু হয়েছে। এই মেম্বারশিপ অফার যদি নিতে হয় তাহলে অবশ্যই আপনাকে একটা ছোট্ট পেমেন্ট করে আমাদের উৎসাহ দেওয়ার জন্য এই কাজটা আপনারা করতে পারেন, নাও করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছের ওপর। তবে একটা কাজ অবশ্যই করতে পারেন, যেটা করলে আমাদের ভীষণ ভালো লাগবে, উৎসাহ পাবো, সেটা হলো সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলটা। সবাই ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।